পশ্চিমবাংলায় ভোট এলেই একটা পারসেপশন, একটা ন্যারেটিভ ছড়িয়ে দেওয়া হয় যে পশ্চিমবাংলায় হিন্দুরা খুব নির্যাতিত, হিন্দুদের ওপর প্রচণ্ড অত্যাচার করে মুসলমানেরা এবং তাতে মদত দেয় তৃণমূল কংগ্রেস। এরকম একটা পারসেপশন সারা ভারত জুড়ে ছড়ানো হয়। হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি আছে, গদি মিডিয়া আছে, আইটি সেল আছে, এদের মাধ্যমে এরকম একটা ধারণা ছড়িয়ে দেওয়া হয় যে পশ্চিমবাংলার হিন্দুরা না কতটাই বিপদে আছে। অথচ পশ্চিমবাংলায় প্রায় 65% হিন্দু, তারা কে কতজন বিপদে আছে আমরা জানি না। আমরা সমীক্ষা করতে গিয়ে নিয়মিত মানুষের কাছে যাই, মানুষের সাথে কথা বলে আমরা এরকম একজনও হিন্দুকে পাইনি যারা মুসলিম দ্বারা অত্যাচারিত হয়েছে। তবু এরকম একটা পারসেপশন ছড়ানো হয়। কিন্তু এবার একটা অন্য পারসেপশন ছড়ানোর চেষ্টা হচ্ছে ওই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি, আইটি সেল আর গদি মিডিয়ার তরফে। সেটা ঠিক উল্টো। এবার বলা হচ্ছে যে মুসলমানেরা পশ্চিমবাংলায় খুব নিপীড়িত বা বঞ্চিত, মুসলমানদের জন্য তৃণমূল কংগ্রেস সরকার কিচ্ছু করেনি, এই রকম একটা পারসেপশন ছড়ানো হচ্ছে। এবং এর ফলে বাম, কংগ্রেস এবং ওই বিহার থেকে আসা রাজনৈতিক দলটি, নামটা হচ্ছে আইএসএফ, নওশাদ সিদ্দিকীর আইএসএফ, হ্যাঁ, তারা এর পুরো ফায়দাটা নাকি নিয়ে যাবে, এরকম একটা পারসেপশন ছড়ানো হচ্ছে। আপনারা জানেন যে এমআইএম, এআইএমআইএম বলুন বা নওশাদ সিদ্দিকী বলুন, এরা যে বিজেপিরই একটা শাখা সংগঠনের মতন কাজ করে, প্রায় শাখা সংগঠনের মতন কাজ করে, এটা আমরা সকলেই জানি। কিন্তু এইরকম একটা ধারণা ছড়ানো হচ্ছে যে মুসলমানেরা পশ্চিমবাংলায় বঞ্চিত। কতটা বঞ্চিত যখন জিজ্ঞাসা করা হয় তখন বলে দেখুন 294টা কেন্দ্র আছে, কটা মুসলমান প্রার্থী, কতজন মুসলমান নেতা আছে তৃণমূলে। আমরা পাল্টা প্রশ্ন করেছিলাম বিজেপিতে বা কংগ্রেসে বা সিপিআইএমে কতজন মুসলমান নেতা আছে, তারা কতজনকে টিকিট দিয়েছে। এর উত্তরে কিন্তু অনেকেই মুখে কুলু পেটে বসে থাকেন, তখন সঠিক জবাব পাওয়া যায় না। আমরা আজকে দেখে নেব বিগত নির্বাচনে তৃণমূল কি করেছিল, কতজন সংখ্যালঘুকে তারা প্রার্থী করেছিল, তাদের মধ্যে কতজন জিতেছিলেন, কতজন হারবেন, এবং এর সাথে সাথে আলোচনা করব যে আগামী নির্বাচনে এই সংখ্যালঘুদের নিয়ে তৃণমূলের গেম প্ল্যানটা কি, সেটাও বলবো আজকে আপনাদের থার্ড আই অনুষ্ঠানে। নমস্কার, সুপ্রভাত, আমি আপনাদের প্রবীর বিশ্বাস। দেখছেন এনকে ডিজিটালের প্রভাতী সম্প্রচার থার্ড আই। আজকে বুধবার, আজকে সুমন ভট্টাচার্য অনুষ্ঠান করবেন এরকমই স্থির থাকে আমাদের, কিন্তু আজকে একটু ওলটপালট হয়ে যাওয়ায় সবটা, সুমন ভট্টাচার্য আসবেন রাত্রিবেলা, এক্সপেক্টটা রাত্রিবেলা হবে না, দেখতে পাবেন সরাসরি সুমন। যাকে চলে আসি আজকের অনুষ্ঠানে। এই যে এরকম একটা পারসেপশন ছড়ানো হচ্ছে কেন, যাতে তৃণমূলের মুসলমান ভোট কমে যায়। পশ্চিমবাংলায় মোটামুটি 35% মুসলিম এবং 65% হিন্দু। আমি 35% মুসলিম বলবো না, সংখ্যালঘু বলবো। তাদের মধ্যে আপনারা জানেন প্রায় 33-34% মুসলিম। তো আজকে সংখ্যালঘু ভোট নিয়ে তৃণমূলের কি গেম প্ল্যান, সেটা আমরা নিশ্চয়ই আলোচনা করব। তৃণমূল কি ভাবছে, তৃণমূল কোন পথে এগোতে চাইছে, সংখ্যালঘুদের ভোট ধরে রাখতে তারা কি করবে, অথবা এই যে পারসেপশনটা ছড়ানো হচ্ছে তৃণমূলের সংখ্যালঘু ভোটে ভাটার টান পড়েছে, এইটা কতটা সত্যি সেটা আমরা আজকে একবার ঘুরে দেখব। আমরা প্রথমেই দেখে নেব যে তৃণমূলের গত বিধানসভা নির্বাচনে কতজন সংখ্যালঘু প্রার্থী তারা দিয়েছিলেন। সংখ্যালঘু আপনারা শুধু মুসলমান ধরে নেবেন না, সংখ্যালঘুদের মধ্যে খ্রিস্টান আছে, গোর্খারাও আছে। আমরা সেই সব নিয়ে আলোচনা করব। আমরা দেখে নেব যে তৃণমূল কাকে কোথায় প্রার্থী করেছিল এবং তারা কতটা তৃণমূলকে জয়লাভ করতে জয় এনে দিয়েছেন আর কতজন পারেননি। আগে সেই হিসেবটা দেখে নিই, তারপরে আসবো তৃণমূলের কি গেম প্ল্যান আগামী নির্বাচনে সেটা নিয়ে। প্রথম আসুন আজকে কুমারগ্রাম। এখানে লিওস কুজুর প্রার্থী হয়েছিলেন। লিওস কুজুর প্রার্থী হলেও এখানে পরাজিত হয়েছিলেন তৃণমূলের পক্ষে। কালচিনিতে তৃণমূল প্রার্থী করেছিল পাসাং লামাকে। কালচিনিতে এই পাসাং লামাও কিন্তু পরাজিত হয়েছিলেন। কালিম্পংয়ে
তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছিল শুভা প্রধানকে। শুভা প্রধানও কিন্তু এই আসন থেকে পরাজিত হয়েছিলেন। চোপড়া, এখানে প্রার্থী হয়েছিলেন হামিদুল রহমান। হামিদুল রহমান কিন্তু এখান থেকে বিজয়ী হয়েছিলেন। একটা জিনিস আপনাদের বলে রাখা ভালো, এই চোপড়া আসন থেকেই কিন্তু তৃণমূলের মোটামুটি জয় জয়কার শুরু। এটা প্রসূনগুপ্তও বলেছেন, আমরাও বলেছি। তৃণমূল কিন্তু এখান থেকেই তাদের বিজয় রথ ওরা মানে চালাতে শুরু করেছিল। আমরা চোপড়া আসন নিয়ে বলছিলাম। চোপড়া আসনে কিন্তু এরপরে আমরা চোপড়ার পরে চোপড়াটা আগে দেখে নিই। হামিদুল রহমান চোপড়া থেকে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের টিকিটে। এর পরের আসন হচ্ছে ইসলামপুর। এই ইসলামপুরে প্রার্থী হয়েছিলেন আব্দুল করিম চৌধুরী বিগত নির্বাচনে। তিনিও কিন্তু এই আসন থেকে বিজয়ী হন। গোয়ালপুকুর আসন থেকে বিজয়ী হয়েছিলেন মোহাম্মদ গুলাম রাব্বানি। এখানে কিন্তু তৃণমূল ভালো মার্জিনে জয়লাভ করেছিল। বললাম গোয়ালপুকুর, চলে আসব চাকুলিয়া আসনে। চাকুলিয়া আসনে মিনাজুর আফরিন আজাদ, তিনিও কিন্তু এই আসন থেকে বিজয়ী হয়েছিলেন। হরিশ্চন্দ্রপুর, হরিশ্চন্দ্রপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছিল তাজমুল হোসেনকে এবং এই হরিশ্চন্দ্রপুর আসনটি থেকে তিনি বিজয়ীও হয়েছিলেন। মালতীপুর, মালতীপুর থেকে প্রার্থী হয়েছিলেন তৃণমূলের হেভিওয়েট প্রার্থী আব্দুল রহিম বক্সি। মালতীপুর আসন থেকে এই আব্দুল রহিম বক্সি বিজয়ী হয়েছিলেন। মোথাবাড়ি, মোথাবাড়ি একটা গুরুত্বপূর্ণ আসন। এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছিলেন সাবিনা ইয়াসমিনকে। মোথাবাড়ি কেন্দ্রে সাবিনা ইয়াসমিন বিজয়ী হয়েছিলেন। সুজাপুর, মালদার খুব গুরুত্বপূর্ণ আসন। এখান থেকে প্রার্থী হয়েছিলেন মোহাম্মদ আব্দুল ঘানি। মোহাম্মদ আব্দুল ঘানি এখান থেকে প্রার্থী হলেও তিনি কিন্তু জয়লাভ ছিনিয়ে এনেছিলেন। ফারাক্কা, ফারাক্কার প্রার্থী হয়েছিলেন মনিরুল ইসলাম। মনিরুল ইসলাম ফারাক্কা থেকে প্রার্থী হয়ে তিনি কিন্তু বিজয়ী হয়েছিলেন। শামশেরগঞ্জ, এখানে প্রার্থী হয়েছিলেন আমিরুল ইসলাম। শামশেরগঞ্জ থেকে আমিরুল ইসলাম কিন্তু এখানে জয় ছিনিয়ে এনেছিলেন তৃণমূলের পক্ষে। জঙ্গিপুর, জঙ্গিপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছিল জাকির হোসেনকে। জঙ্গিপুরে জাকির হোসেন কিন্তু তৃণমূলের পক্ষে জয় ছিনিয়ে এনেছিলেন। রঘুনাথগঞ্জ, মোহাম্মদ আখরুজ্জামান, মোহাম্মদ আখরুজ্জামান অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রার্থী তৃণমূলের। রঘুনাথগঞ্জ থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তৃণমূলের হয়ে এবং বিজয়ীও হয়েছিলেন। লালগোলা, লালগোলা মুর্শিদাবাদের আরও একটি গুরুত্বপূর্ণ আসন। এখান থেকে প্রার্থী হয়েছিলেন মোহাম্মদ আলী। লালগোলা থেকে মোহাম্মদ আলী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তৃণমূলের পক্ষে, বিজয়ীও হয়েছিলেন। ভগবানগোলা, আরও একটি গুরুত্বপূর্ণ আসন মুর্শিদাবাদ জেলার। ইদ্রিস আলী এখান থেকে প্রার্থী হয়েছিলেন। ভগবানগোলায় ইদ্রিস আলী কিন্তু তৃণমূলের পক্ষে জয় ছিনিয়ে এনেছিলেন। রানীনগর, রানীনগরে প্রার্থী হয়েছিলেন আব্দুল সৌমিক হোসেন। সৌমিক হোসেন নামটা ভুল আছে, সৌমিক হোসেন এখান থেকে বিজয়ী হয়েছিলেন। ভরতপুর, বিতর্কিত প্রার্থী হুমায়ুন কবির এখান থেকে প্রার্থী হয়েছিলেন। ভরতপুর আসনটি কিন্তু তিনি ছিনিয়ে নিয়েছিলেন বিজেপি কংগ্রেস এদের পক্ষ থেকে, এদের কাছ থেকে। হরিহরপাড়া, হরিহরপাড়া আরও একটা গুরুত্বপূর্ণ আসন মুর্শিদাবাদের। এখান থেকে প্রার্থী হয়েছিলেন নিয়ামত শেখ। নিয়ামত শেখ এই আসন থেকে বিজয়ীও হয়েছিলেন। নওদা, নওদা আসনে প্রার্থী হয়েছিলেন সাবিনা মুমতাজ খান। নওদা আসনটিতে সাবিনা মুমতাজ খান এখান থেকে বিজয়ী হন। ডোমকল, ডোমকলে প্রার্থী হয়েছিলেন জাফিকুল ইসলাম। ডোমকল আসনটি থেকে জাফিকুল ইসলাম কিন্তু বিজয়ী হয়েছিলেন। জলঙ্গি আসনে বিজয়ী হয়েছিল, প্রার্থী করেছিল তৃণমূল আব্দুল রাজ্জাককে। এই আসনটিতেও কিন্তু তৃণমূল কংগ্রেস জয় ছিনিয়ে আনতে সক্ষম হয়েছিল।
কালিয়াগঞ্জ, কালিয়াগঞ্জে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছিলেন নাসিরউদ্দিন আহমেদকে। এই আসনে কিন্তু কালিয়াগঞ্জ থেকে নাসিরউদ্দিন আহমেদ নদিয়া জেলার গুরুত্বপূর্ণ আসনটি ছিনিয়ে নিয়েছিলেন। চাপড়া, রুকবানুর রহমানকে প্রার্থী করেছিল তৃণমূল কংগ্রেস। রুকবানুর রহমান তৃণমূলের তরুণ প্রার্থী, তিনি কিন্তু জয় ছিনিয়ে এনেছিলেন। বাদুড়িয়া, বাদুড়িয়ায় প্রার্থী হয়েছিলেন আব্দুর রহমান কাজী। বাদুড়িয়ায় আব্দুর রহমান কাজী কিন্তু জয়লাভ করেছিলেন। আমডাঙ্গা, আমডাঙ্গা আসনে প্রার্থী হয়েছিলেন রফিকুর রহমান। আমডাঙ্গা আসনে রফিকুর রহমান বিজয়ীও হয়েছিলেন। দেগঙ্গা, দেগঙ্গায় প্রার্থী তৃণমূল কংগ্রেস করেছিল রহিমা মণ্ডলকে। দেগঙ্গায় রহিমা মণ্ডল কিন্তু জয় ছিনিয়ে আনতে সক্ষম হয়েছিলেন। হাড়োয়া, হাজী নুরুল ইসলাম এখান থেকে প্রার্থী করেছিল তৃণমূল কংগ্রেস এবং হাজী নুরুল ইসলাম বিগত বিধানসভা নির্বাচনে তৃণমূলের পক্ষে জয় ছিনিয়ে নিয়ে এসেছিলেন। বসিরহাট উত্তর, বসিরহাট উত্তর থেকে প্রার্থী হয়েছিলেন রফিকুল ইসলাম মণ্ডল। তিনিও কিন্তু জয় ছিনিয়ে এনেছিলেন তৃণমূলের পক্ষে। ক্যানিং পূর্ব, এখান থেকে প্রার্থী হয়েছিলেন আরো এক বিতর্কিত প্রার্থী শওকত মোল্লা। ক্যানিং পূর্ব আসনটি থেকে শওকত মোল্লা তার জয় ছিনিয়ে নিতে সক্ষম হয়েছিলেন। মগরাহাট পশ্চিম, এখানে প্রার্থী হয়েছিলেন গিয়াসউদ্দিন মোল্লা। মগরাহাট পশ্চিম অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন, সেখান থেকে গিয়াসউদ্দিন মোল্লা কিন্তু জয় ছিনিয়ে নিয়ে আসতে সক্ষম হয়েছিলেন। ভাঙড়, ভাঙড়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছিল করিম রেজাউল, কিন্তু ভাঙড়ে তৃণমূল কংগ্রেস এখানে পরাজিত হয়। করিম রেজাউল পরাজিত হয়েছিলেন। কসবা, হেভিওয়েট প্রার্থী জাভেদ খান এখান থেকে বরাবর প্রার্থী হন, এবারও হয়েছিলেন, তিনি কিন্তু জয় ছিনিয়ে নিয়ে এসেছিলেন। সোনারপুর উত্তর, এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছিল ফিরদৌসী বেগমকে। সোনারপুর উত্তর আসন থেকে ফিরদৌসী বেগম বিজয়ীও হয়েছিলেন। মেটিয়াবুরুজ থেকে প্রার্থী হয়েছিলেন আব্দুল খালেক মোল্লা। মেটিয়াবুরুজে আব্দুল খালেক মোল্লা তিনি তার জয় বরাবরের মতন ছিনিয়ে নিয়ে এসেছিলেন তৃণমূলের পক্ষে। কলকাতা বন্দর, কলকাতা বন্দরের প্রার্থী তৃণমূলের হেভিওয়েট প্রার্থী কলকাতা কর্পোরেশনের মেয়রও এবং রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। এখান থেকে তিনি বারবার জিতে এসেছেন। এই আসনটিতে তিনি বিগত নির্বাচনেও কিন্তু জয়ী হন। পাঁচলা, চলে এলাম হাওড়াতে। পাঁচলায় একমাত্র সংখ্যালঘু প্রার্থী গুলশন মল্লিক, তিনি কিন্তু বিপুল জয় ছিনিয়ে নিয়ে এসেছিলেন তৃণমূলের পক্ষে। খানাকুল, হুগলিতে চলে গেলাম। মুন্সি নাজমুল করিম এখান থেকে প্রার্থী হয়েছিলেন, কিন্তু তিনি পরাজিত হন। পাঁশকুড়া পশ্চিম, এখান থেকে প্রার্থী হয়েছিলেন ফিরোজা বিবি, তিনিও কিন্তু এখান থেকে পরাজিত হন। ডেবরা, তৃণমূলের হেভিওয়েট প্রার্থী হুমায়ুন কবির প্রার্থী হয়েছিলেন এখান থেকে। ডেবরা আসনটি থেকে হুমায়ুন কবির কিন্তু জয় ছিনিয়ে আনতে সক্ষম হন। মন্তেশ্বর, এখান থেকে প্রার্থী হয়েছিলেন আরো এক হেভিওয়েট প্রার্থী তৃণমূলের সিদ্দিকুল্লাহ চৌধুরী, তিনিও কিন্তু বর্ধমানের মন্তেশ্বর থেকে জয় ছিনিয়ে আনতে সক্ষম হন। কেতুগ্রাম, এখানে প্রার্থী হয়েছিলেন শেখ শাহনওয়াজ। এই কেতুগ্রামে শেখ শাহনওয়াজ কিন্তু তার জয় ছিনিয়ে আনতে সক্ষম হয়েছিলেন। মুরারই, মুরারই বীরভূমের গুরুত্বপূর্ণ আসন। ডক্টর মুশাররফ হোসেন এখান থেকে প্রার্থী হয়েছিলেন। ডক্টর মুশাররফ হোসেন মুরারই আসন থেকে বিজয়ীও হয়েছিলেন। আমরা মোট দেখলাম 44 জন সংখ্যালঘুকে প্রার্থী করেছিল তৃণমূল কংগ্রেস, 44 জন। এর মধ্যে বিজয়ী হয়েছিলেন 39 জন আর পরাজিত হয়েছিলেন মাত্র 5 জন। আপনারা বুঝতেই পারছেন যে এখানে সংখ্যালঘুদের জয় জয়কার হয়েছে। মোটামুটি 15% সংখ্যালঘু প্রার্থী দিয়েছিল তৃণমূল কংগ্রেস বিগত নির্বাচনে। এইবার আমরা দেখে নেব যে এইবার নির্বাচনে তৃণমূলের কি যাত্রাপথ কি হতে চলেছে, গেম প্ল্যান কি হতে চলেছে।
যতদূর খবর পাওয়া যাচ্ছে তাতে কিন্তু এবার তৃণমূল কংগ্রেস আরও অনেক বেশি সংখ্যালঘু প্রার্থী দিতে চলেছে। যে 15% সংখ্যালঘু প্রার্থী দেখলেন সেটা বেড়ে 20 থেকে 25% যে হয়ে যাবে না তার কোনো নিশ্চয়তা আমরা আপনাদেরকে এক্ষুনি দিতে পারছি না। কারণ এরকম একটা আলোচনা চলছে যে সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব বিধানসভায় আরও বাড়াতে হবে, এরকম একটা কিন্তু মানে তৃণমূলের অন্দরেই কথা চলছে। এ নিয়ে আরও বিস্তারিত বলবো আপনাদের, কিন্তু তার আগে নিয়ে নেব ছোট্ট একটা বিরতি। ফিরছি বিরতির পর। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ চেম্বার, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানীপার্ক বটতলা 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. ফিল্ম বিরতির পর আপনারা দেখছেন এনকে ডিজিটালের প্রভাতী সম্প্রচার থার্ড আই। আমরা সংখ্যালঘু ভোট নিয়ে আলোচনা করছিলাম। তৃণমূল কংগ্রেস তার সংখ্যালঘু ভোট কতটা ধরে রাখতে পারবে। দেখুন, সংখ্যালঘু ভোট মানে বেশিরভাগটাই মুসলমান ভোট, এবং মুসলমানরা তাদের যারা উপাসনালয় ভেঙেছে, মসজিদ ভেঙে দিয়েছে, তাদের ওয়াকফ সম্পত্তি ছিনিয়ে নিতে চাইছে, এই রকম একটা দলকে তারা যে ভোট দেবেন না এটা সত্যি, এর মধ্যে কোনো ভুল নেই। মানে বিজেপিকে তারা ভোট দিতে যাবেন না, এর মধ্যে কোনো ভুল নেই। সংখ্যালঘু ভোট বিজেপি পাবেও না এবং তারা প্রত্যাশাও করে না। তারা বলেছে যে বিজেপি যারা বড় বড় নেতা, শুভেন্দু, সুকান্ত, দিলীপ, এরা সকলেই বলেছেন একটা সময় যে তাদের নাকি সংখ্যালঘু ভোট চাই না। যাই হোক, তারা চান না চান সংখ্যালঘুরা বিজেপিকে ভোট দেবে না। এবার বাকি রইল সিপিএম, কংগ্রেস এবং ওই বিহারের রাজনৈতিক দলটি আইএসএফ। এবার আইএসএফ ওই ভাঙড়ের মধ্যে সীমাবদ্ধ, এর বাইরে তারা কিন্তু আর পা ফেলার জায়গাতে নেই, সেই সংগঠনই নেই বা তাদেরকে সমর্থনও কেউ করে না। আইএসএফ যারা করছে ভাঙড়ে তারা মূলত একটা উদ্দীপনা থেকে করেন। উদ্দীপনা মানে তাদের ভাইজান অর্থাৎ নওশাদ সিদ্দিকীকে তারা ভাইজান বলে ডাকেন আদর করে, তারা ভাইজানকে সমর্থন করেন, তার হয়ে অনেক কিছু করেন, ইত্যাদি ইত্যাদি করে তারা আছেন, এবং তৃণমূলের ব্যর্থতা তো আছেই। এ কারণে ভাঙড়ের বাইরে মানে নওশাদ সিদ্দিকীর দল আর কোথাও কোনো ছাপ ফেলতে পারবে না। এবং সংখ্যালঘুরা এরা খুব ভালো করে জানেন, তারা যদি 35% ভোট, যে সংখ্যালঘু ভোট, সেটার অর্ধেক ভোটও যদি বাম কংগ্রেসকে দিয়ে দেন, তারা কোনোদিনই ক্ষমতায় আসবে না। কারণ বামেদেরকে তারা দেখেছেন দীর্ঘদিন ধরে। আর কংগ্রেসের এখানে তো কোনো সংগঠন নেই। এখানে যদি কংগ্রেস কোনোদিন ক্ষমতায়ও আসে, ধরুন আগামী নির্বাচনে এসেও গেল, কে মুখ্যমন্ত্রী হবেন, কে অর্থমন্ত্রী হবেন, কে মানে কোন দপ্তর সামলাবেন, এরকম কোনো মানে পরিকল্পনাও তাদের নেই। মানে এইরকম একটা অনিশ্চিত দলকে সংখ্যালঘুরা ভোট দেননি, আগেও দেননি, এখনও দেবেন না। আমরা সমীক্ষা করতে গিয়ে যেটা পেয়েছি, তৃণমূলের যে ভোট বাক্স, সেই ভোট বাক্সে মুসলিম ভোটের কি টান পড়েছে? আমরা এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে দেখলাম যেটা, তৃণমূলের মুসলিম ভোট বাক্সের টান তো পড়েইনি, উল্টে বিজেপির হিন্দু ভোট কিন্তু এবার অনেকটাই ডাইভার্ট হবে বাম কংগ্রেসে। এটা আপনারা একদম মন দিয়ে শুনে রাখুন, কোথাও লিখে রাখুন, এই ভিডিওটি সেভ করে রাখুন। বাম কংগ্রেসে কিন্তু বিজেপির ভোট এবার অনেকটাই যাবে। বাম কংগ্রেসের ভোট শতাংশ বাড়লেও বিজেপির ভোট শতাংশ কমবে। যতই হিন্দুত্বের হাওয়া তোলা হোক, যতই সনাতনী বলা হোক, যতই নরেন্দ্র মোদী পশ্চিমবাংলায় যাওয়া আসা করুন, এখানে বিজেপির জয়ের কোনো সম্ভাবনা নেই। অনেকেই বলছেন কেউ 160 আসন পাবে বিজেপি বলছেন, কেউ কেউ বলছেন না অত পাবে না, 120টি আসন পাবে। আবার দায়িত্ব নিয়ে বলছি, 52টি থেকে 55টির বেশি বিজেপি আসন এখানে পাবেই না। কারণ হিন্দুরাও কিন্তু বিজেপির থেকে মুখ ফেরাতে শুরু করেছে। যে যন্ত্রণা একজন মুসলিম সহ্য করেন গ্যাসের দাম কিনতে গিয়ে, যে যন্ত্রণা একজন খ্রিস্টান সহ্য করেন পেট্রোল কিনতে গিয়ে, ততটাই যন্ত্রণা সহ্য করতে হয় হিন্দুদেরও, একই যন্ত্রণা সহ্য করতে হয়। তাই হিন্দুরা যারা বাম থেকে চলে গিয়েছিলেন বিজেপিতে, যারা ভেবেছিলেন বিজেপি আনবে আসল পরিবর্তন, বিজেপি পরিবর্তন তো আনেইনি, মানুষের জীবনযাত্রাকে আরও দুর্বিষহ করেছে,
এমনটাই মনে করছেন বামেতে, মানে বাম থেকে রামেতে চলে যাওয়া ভোটের একটা বড় অংশ। তাই আগামী নির্বাচনে বিজেপির জয়লাভ তো একেবারেই অসম্ভব, কিন্তু বিজেপি তার ভোট শতাংশ কমতে চলেছে। তার যে 37-38% ভোট তাদের আছে, সেখান থেকে আরও অন্তত 4 থেকে 5% ভোট তারা খোয়াতে চলেছে। সংখ্যালঘু ভোট তারা পাবে না, সংখ্যালঘুরা তৃণমূলেই আস্থা রাখছেন। যারা সংখ্যাগুরু হিন্দু যারা, তাদের মধ্যেও কিন্তু 4-5% মানুষ বিজেপির প্রতি তাদের মোহভঙ্গ হয়েছে। এই মোহভঙ্গের ফলাফল আমরা জানতে আগামী নির্বাচনেই পারব। আগামী নির্বাচনের আগে আমরা যে সমীক্ষা চালাচ্ছি, সেই সমীক্ষার পুঙ্খানুপুঙ্খ রিপোর্টও আপনাদের তুলে দেব। আজকে অনুষ্ঠান আর দীর্ঘায়িত করছি না, রাত্রিবেলা আসবেন সুমন ভট্টাচার্য, তার সরাসরি সুমন অনুষ্ঠান নিয়ে। আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি, তবে আপনাদের একটা অনুরোধ করি, যারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন আমাদের এই সমীক্ষা করতে বা চ্যানেলটি চালাতে, তাদের সকলকে আমরা কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। যারা এখনও আমাদের পাশে এসে দাঁড়াতে চান, পাশের কিউআর কোডটি এক্ষুনি স্ক্যান করে নিতে পারেন, অথবা 9830075869 এই নাম্বারে আপনি কিন্তু গুগল পে, ফোনপে, পেটিএম ইত্যাদির মাধ্যমে ইউপিআই করে দিতে পারেন। এভাবে আপনারা আমাদের পাশে থাকলে আমরা আমাদের সমীক্ষাটা সম্পূর্ণ করতে পারবো, চালাতে পারবো। চ্যানেলটিও চালাতে আমাদের যে অসুবিধে, সে অসুবিধেটা খানিকটা তো লাঘব হবে। সিদ্ধান্ত আপনার। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন। নমস্কার।